আমাদের রুলিং ডিসপেন্সেশনে যিনি বসে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার যে দল তৃণমূল কংগ্রেস, তাদের কোনো বিরোধী নেই। ফরচুনেটলি 2026-এ মমতা ব্যানার্জি চেয়ারে থাকবেন এবং হয়তো তার সিট কিছু বেড়েও যেতে পারে, তাতে আমি আশ্চর্য হব না। তার কারণটা হচ্ছে অপোজিশন কোথায়, অপোজিশনের ভূমিকাটা কী। ভিত্তিক পলিটিক্স হয়ে গেছে এখন, যেরকম ওই রিল শর্টস এগুলোতে যেরকম ট্রেন্ড, হ্যাশট্যাগে যেরকম ট্রেন্ড, এখন আমাদের ওভারঅল রাজনীতিটাই হয়ে গেছে ট্রেন্ড। এবং কী লাভটা হলো? লাভটা কিছু হলো না। লাভটা হচ্ছে কতগুলো লোকজন আলোয় এলেন, তারা নিজেদের এই অভিককে সরিয়ে অমুককে ঢোকাও, বিরূপাক্ষকে সরিয়ে তাকে ঢোকায়, হলো 4টে কাউন্সিল রিফরমেশন হলো। তারপরে হলোটা কি? হুঙ্কার এসেছিল যে 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেব, আপনি ভয় পেয়েছিলেন? না না, দেখুন, এইগুলোতে তো ভয় পাওয়া দূরের কথা, আমরা এগুলো সবাই ঠাট্টা তামাশা করছি। ইনফ্যাক্ট বাংলাদেশের সরকারের স্টেটমেন্টও এটা ছিল না। কিছু লোক সবসময় সব জায়গাতেই থাকে বাজার গরম করে দেওয়ার জন্য এই ধরনের কথা তারা বলে। এবং বাংলাদেশের যারা সরকারি প্রশাসনে আছেন তারা নিজেরাও জানেন যে বাংলাদেশের এই মুহূর্তে ব্যালেন্স অফ পেমেন্টের যা অবস্থা, ফরেন কারেন্সি যেভাবে ধাপ করে পড়ছে, তাদের লোন ক্রেডিবিলিটি নষ্ট হয়ে গেছে, বিদেশি ফান্ড থেকে লোন পাচ্ছেন না, বারবার আমেরিকার সাথে মানে তাদের বুটলিকিং করতে হচ্ছে। ফলত এই মুহূর্তে বাংলাদেশ নিজেও যুদ্ধে যাবে না, তার কারণ তারা জানে যুদ্ধ করতে গেলে শুধু 4টে কামানার বন্দুক নিয়ে, মিসাইল নিয়ে চলে এলেই তো হলো না, আমার অর্থনৈতিক ক্ষমতাও তো থাকতে হবে। ফলে যুদ্ধ করতে গেলে ভারতের যেরকম ক্ষতি হবে, আবার বাংলাদেশেরও তো ক্ষতি হবে, মানে ক্ষতিতে একপাক্ষিক হয় না। তো সেই কারণে বাংলাদেশ এই মুহূর্তে কোনোভাবেই কোনো যুদ্ধে যাবে না। কারণ কিছুদিন আগেই ওপরে ওই নাফ নদী তীরবর্তী জায়গায় আরাকান আর্মি যেভাবে ঢুকে পড়েছে, তাতে বাংলাদেশের ইন্টারন্যাশনাল বর্ডারগুলো বেশ চাপের জায়গাতে রয়েছে। ফলে তারা এই মুহূর্তে কোনোভাবেই কোনো সরাসরি যুদ্ধে যাবে না। আর ভারত তো কোনো অবস্থাতেই যুদ্ধের ডাক দেয়নি, কোনো দিনই দেয়নি। তা এরা মনে করে যাচ্ছে বাংলাদেশিরা যে ভারত নাকি একেবারে কামান দিকে বসে আছে, কিন্তু ভারতবর্ষ সবসময়ই একটা ডায়ালগে বিশ্বাসী। তারা বারবার যাচ্ছে। আমাদের প্রতিনিধি কিছুদিন আগেই বাংলাদেশে গেছেন, তিনি গিয়ে বলে এসছেন আমাদের শুরু থেকেই একটা বক্তব্য হচ্ছে যে ডেমোক্রেটিক উপায়ে সরকারটা চালানো হোক। যে এজেন্ডা নিয়ে ইউনূস সরকারের ইন্টারিম গভর্নমেন্টটা এসেছিল, তারা বলেছিল যে দ্রুত ইলেকশন হবে, সেই ইলেকশনের কোনো নামগন্ধ নেই। ইউনূস বসেই আছেন ওখানে একেবারে। এবং 6টা কমিশন তৈরি করে তিনি 6 রকম রিফরমেশনের কথা বলেছিলেন। এই রিফরমেশনের নামগন্ধ নেই। আগে বলেছিল যে ইলেকশনটা করে তারপর রিফরমেশন আস্তে আস্তে হবে, এখন আবার বলছে যে আগে রিফরমেশন হবে তারপরে ইলেকশন হবে। এটা কনস্টিটিউশনাল রিফর্ম, জুডিশিয়াল রিফর্ম, ইলেকটোরাল পলিসি রিফর্ম, এগুলো তো হঠাৎ করে এক তুড়িতে হয়ে যায় না, এটা তো একটা সময় সাপেক্ষ। তার মানে যতদিন রিফরমেশন হবে না, যদি এটা 1 বছরও হয়, তাহলে 1 বছর ধরে ইউনূস এই অনাচার চালিয়ে যাবেন। ইউনূসের তো কোনো পলিটিক্যাল এক্সপিরিয়েন্স নেই, সেটা তার কাণ্ড কারখানা দেখেই আমরা বুঝতে পারছি। তিনি একটা রিলিজিয়াস র্যাডিক্যালিজম প্রমোট করে কিছু মানুষকে চাঙ্গা করে দিয়ে তাদের কথায় তিনি চেয়ারে বসেছেন। তার তো তিনি ডেমোক্রেটিক উপায়ে আসেননি, তিনি মানুষের কাছে নিজে ক্রেডিবিলিটি প্রুফ করে আসেননি। তিনি একটা ইমার্জেন্সি সিচুয়েশানে বসে অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টারের মতো অ্যাক্সিডেন্টাল উপদেষ্টা বা অ্যাক্সিডেন্টাল শাসক। তো এর তো শাসনের কোনো অভিজ্ঞতা নেই, সেই জন্য বিশৃঙ্খলা হচ্ছে। কমিউনাল হারমোনির 12টা বেজে গেছে, ইকোনমি 12টা বেজে গেছে। তো সেই জায়গায় এই মুহূর্তে বাংলাদেশের সবথেকে আগে যেটা দরকার, ভারতও সে কথা বলার চেষ্টা করছে যে সবার আগে ভাই কমিউনাল হারমোনিকে রিস্টোর করো এবং ডেমোক্রেটিক সিচুয়েশনটাকে রিস্টোর করো, ভোটটা কন্ডাক্ট করো। ভোট করিয়ে মানুষ যদি মনে করে শেখ হাসিনাকে রাখবে না, অন্য যদি বিএনপিকে পছন্দ করে নিয়ে আসবে। কিন্তু একটা লোক এরকম আরবিট্রারি ম্যানারে চেয়ারে বসে আছে, সে তো আরও বড় ফ্যাসিস্ট। সে যে ফ্যাসিজমের কথা বলে যাচ্ছে শেখ হাসিনাকে, এই বা কম কি? এ তো কোনো মানে গণতান্ত্রিক উপায়ে আসা না, চেয়ার ছাড়ছে না, কিছু করছে না, ওখানে বসে রয়েছে, মানুষের ক্ষতি করছে। তাহলে এ তো কোনো অংশেই তার থেকে কম হচ্ছেন না। ফলে ডেমোক্রেসিটা রিস্টোর করাটা সবথেকে আগে জরুরি বাংলাদেশে। দাদা, আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে যে কোনো পরিস্থিতি হোক, সেটা যাদবপুরে যে আত্মহত্যা একজন ছাত্রের, মানে আত্মহত্যা মানে তাকে খুন করা হয়েছিল, তারপরে আরজি করে ধর্ষণ করা হয়েছে, কিংবা বাংলাদেশের যে ইস্যুগুলি রয়েছে, প্রতিবারে যখন নতুন নতুন ইস্যুগুলি উঠে আসে, সাধারণ মানুষ যেমন পথে নামছে, দেখা যাচ্ছে রাজনৈতিক দলও পথে নামছে, কিন্তু সেটা সাময়িক হচ্ছে। আবার নতুন কোনো ইস্যু চলে এলে সেই বাংলাদেশ ছেড়ে তারা আবার ওই নতুন ইস্যু ধরে আবার পথে নামবে। এ ধরনের কেন প্রতিবাদ এরকমভাবে হচ্ছে কেন? দেখুন, প্রথম কথাটা হচ্ছে এই মুহূর্তে আমাদের রুলিং ডিসপেন্সেশনে যিনি বসে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার যে দল তৃণমূল কংগ্রেস, তাদের কোনো বিরোধী নেই। মানে না বিজেপির মধ্যে কোনো ইউনিটি আছে, আর বাম তো পলিটিক্যালি ইরিলিভেন্ট একটা জায়গায় চলে যাচ্ছে। ফলে প্রথম কথা হচ্ছে যে মমতা ব্যানার্জিকে সরানোর জন্যে মমতা ব্যানার্জি এখন খুব সেফ পজিশানে আছেন। এত কিছু হয়ে যাওয়ার পরেও আপনি দেখবেন আনফর্চুনেটলি 2026-এ মমতা ব্যানার্জি চেয়ারে থাকবেন এবং হয়তো তার সিট কিছু বেড়েও যেতে পারে, তাতে আমি আশ্চর্য হব না। তার কারণটা হচ্ছে অপোজিশন কোথায়, অপোজিশনের ভূমিকাটা কী। প্রথমত নতুন বিরোধী মুখ দরকার। শুভেন্দু অধিকারী এলওপি হিসেবে যথেষ্ট পরিশ্রম করছেন, কাজ করছেন, কিন্তু তার কিছু ব্যাকল্যাশও রয়েছে। তার কারণ তিনি নিজেই একসময় এই দলের হয়ে প্রচণ্ড সালিশি করে এসছেন। ফলে এমন কোনো মানে যে কারণে আমি মমতা ব্যানার্জিকে ভোট দেব না, মমতা ব্যানার্জি কালকে সিপিএম বা বিজেপিতে এলে আমি তো একই কারণে তাকে ভোট দেবো না। তার কারণ
হচ্ছে তার প্রশাসনিক ব্যর্থতা বা দুর্নীতির জন্যই তো তাকে আমি সমালোচনা করছি। ফলে যে লোকটা আজকে ওইখানে থেকে দীর্ঘদিন ধরে এই সরকারেরটা তৈরি করতে সাহায্য করলো, তাকে মানুষ কিন্তু বিরোধী হিসেবে মন থেকে অ্যাকসেপ্ট করতে পারে না। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় কথাটা হচ্ছে মমতা ব্যানার্জি যে মডেলটার উপরে দাঁড়িয়ে আছেন সেটা হচ্ছে ইকোনমিক ইনসেনটিভের মডেল। মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্যে আমরা ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে কথা বলছি, আমরা ইকোনমিক ইনইকুয়ালিটি নিয়ে কথা বলছি, আমরা মেয়েদের নির্যাতন নিয়ে কথা বলছি, কিন্তু সেই মেয়েরাই ভোট দেওয়ার সময় কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার বা কন্যাশ্রী দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে তারা কিন্তু তৃণমূল কংগ্রেসকেই ভোটটা দিচ্ছেন। ফলত তৃণমূল কংগ্রেসকে কমব্যাট করতে গেলে শুধুমাত্র দুর্নীতি, দিদি চোর, ভাইপো চোর, পিসেমশাই চোর এই থিওরি দিয়ে আর চলবে না। তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে যে জায়গাটা দিয়ে রয়েছে সেটা হচ্ছে একেবারে একটা স্ট্রং বিউরোক্রেটিক মেকানিজমের ওপরে রয়েছে। তারা এই যে থিঙ্ক ট্যাঙ্কগুলো দিয়ে অপারেট করে, বিডিও, বিএলআরও, তারপরে ধরুন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এদেরকে দিয়ে পুরো প্রশাসনিক জায়গাটাকে তারা অপারেট করে। আরজি কর আন্দোলনটা একটা গুরুত্বপূর্ণ অপশান ছিল এই গভর্নমেন্টকে মানে একটা রিসেট করবার জন্যে কিংবা ডেমোক্রেটিক সিচুয়েশনটাকে কোয়েশ্চেন করবার জন্যে। কিন্তু যারা আন্দোলনে নামলেন তারা বিভিন্ন রকম পলিটিক্যাল পার্টির সাথে যুক্ত হয়ে সরকারের সাথে সেটিংয়ে চলে গেলেন। এবং আজকে আপনি দেখুন আরজি কর আন্দোলন নেই, কিছুদিন আগে এখানে প্রেসের ভূমিকাও গুরুত্বপূর্ণ। সন্দেশখালী নিয়ে কী আলোচনা হয়েছিল, তারপর তো হাইকোর্ট সন্দেশখালী থেকে ওদের সিকিউরিটি তুলে দিল। আজ আমরা তো খোঁজ নেই না সন্দেশখালীর মেয়েদের কী অবস্থা। একই রকমভাবে অভয়ার মামলাটাও আস্তে আস্তে কোল্ড স্টোরেজে চলে যাচ্ছে, সারদা নারদা নিয়ে কোনো আলোচনা আমরা করি না। তো আমাদের একটা ট্রেন্ড ভিত্তিক পলিটিক্স হয়ে গেছে। ওই এখন যেরকম ওই রিল শর্টস এগুলোতে যেরকম ট্রেন্ড, হ্যাশট্যাগে যেরকম ট্রেন্ড, এখন আমাদের ওভারঅল রাজনীতিটাই হয়ে গেছে ট্রেন্ড। এবং সেটা রাজনীতিবিদরাও বুঝে গেছেন। এখন যেটা নিয়ে হচ্ছে শর্ট টার্ম, আপনি দেখুন যেই মুহূর্তে এই সমস্ত ঘটনা ঘটলো হঠাৎ গভর্নমেন্ট সন্দীপ ঘোষকে লাইসেন্স বাতিল করে দিল, এই করে দিল। কিন্তু আপনি 2-3 বছর বা 5 বছর বাদে খোঁজ নেবেন, দেখবেন সন্দীপ ঘোষ ছাড়া পেয়ে গেছে, সন্দীপ ঘোষের ডাক্তারি লাইসেন্স আবার চলে এসছে, সন্দীপ ঘোষ আবার কোথাও একটা বসে হয়তো অধ্যাপনা করছেন বা ডাক্তারি করছেন। তা আমরা ভুলে যাব কে সন্দীপ ঘোষ, মাথা চুলকে ভাবতে হবে। তার কারণটা হচ্ছে যে আমাদের ওভারঅল সিস্টেমিক রিফরমেশন করবার কোনো চেষ্টাই রাজনীতিবিদদের নেই। আর যে লোকগুলি এই আন্দোলনের মাধ্যম দিয়ে উঠে আসছে, ভালো লিডার উঠে আসেনি। আর যে দলগুলি এখন মূলত অপোজিশন হিসাবে করছে তারা মিথ্যাচার করছে, তারা মোটেই অপোজিশন নয়। তারা বাইরে দেখাচ্ছেন অপোজিশন, ভেতরে অন্যরকম একটা অঙ্ক কষছেন। এই রকমভাবে কোনো দিনই অপোজিশনের সাথে কাজ করানো যায় না এবং মানুষকে সঙ্ঘবদ্ধ করা যাচ্ছে না। আরজি কর আন্দোলনের সবথেকে বড় ব্যর্থতা হচ্ছে যে মেডিকেল ফ্র্যাটার্নিটির বাইরে গ্রামগঞ্জ, মফস্বল, জেলা এই জায়গাগুলোতে আন্দোলনের কোনো প্রভাব পড়েনি। প্রথম দিকে কিছু কিছু হচ্ছিল, অমুক মোড়, তমুক মোড়, তমুক রাস্তা, এই সমস্ত জায়গায় হচ্ছিল। তারপর আস্তে আস্তে ক্রমাগত গল্পটা মেডিকেল কাউন্সিল, এই লবি, সেই লবি, অমুক তো সেই সমস্তর মধ্যে হয়ে, যেরকম আমি যদি ক্রমাগত ফিল্ম নিয়ে আলোচনা করি তাহলে কী হবে, 5টা ফিল্মের লোক আমার সাথে থাকবে যারা এই কমন সিচুয়েশানটা এক্সপিরিয়েন্স করেছেন। কিন্তু যারা করেননি তারা তো ওটাতে অ্যাসোসিয়েটই হতে বুঝতেই পারবেন না। আমি হঠাৎ করে এখন গিল্ড নিয়ে কথা বলি, গিল্ড কী, কেন কী, এই নিয়ে একটা সাধারণ মানুষ তো শুনবে, হ্যাঁ সত্যিই তো বাংলা ফিল্মের অবস্থা খারাপ, ব্যাস এইটুকু বলে পরের দিন আসে আমার কথা শুনতে আসবে না। কিন্তু আমাকে এমন কিছু বিষয় নিয়ে কথা বলতে হবে, তাকে মানুষকে এনগেজ করতে হবে যাতে মানুষ মনে করেন যে হ্যাঁ এটা তার বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। আমরা ডাউরি সিস্টেম নিয়ে তো কথা বললাম না, আমরা সেক্স এডুকেশন নিয়ে তো কথা বললাম না আরজি কর মুভমেন্টে, আমরা তো এই কথাগুলো বললাম না যে কীভাবে পণ প্রথা, বাল্যবিবাহ এগুলো ক্রমাগত হচ্ছে একটা ঊর্ধ্বমুখী রেটে বাড়ছে। আমরা তো এটা নিয়ে কথা বললাম না যে কিভাবে হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স বড় আকার নিয়েছে। আমরা তো এটা নিয়ে কথা বললাম না যে পক্সো অ্যাক্টে মামলা এরকম ঘটনা ঘটেছে। খুব স্পষ্টভাবে আপনি দেখুন আরজি কর ঘটনা ঘটে যাওয়ার পর থেকে আজ বসে আছি 70টার বেশি রেপ হয়েছে এই পশ্চিমবঙ্গের বুকে। তার মানে কি, এই যে উই ওয়ান্ট জাস্টিস কথাটা আমরা বলছি, জাস্টিস অনেক রকমের হতে পারে। একটা লিগাল জাস্টিস কোর্টরুমের মধ্যে জজ সাহেব দেবেন, তারপরে কি হবে, তারপরে যে জাস্টিসটা আমার দরকার সেটা হচ্ছে পলিটিক্যাল জাস্টিস অ্যান্ড সোশ্যাল জাস্টিস। সেই সোশ্যাল জাস্টিসটা দেওয়ার জন্য আমার এক্সিকিউশন দরকার। আদালতে অনেক কিছু বলা হবে, আইনে অনেক কিছু লেখা থাকবে, বইতে খবরের কাগজে অনেক কিছু লেখা থাকবে, তারপরে কি, তারপরে আর কিছু নেই। আমাদের 377 অ্যাবলিশন হয়ে গেছে, তারপরে কি LGBTQI এর ছেলেমেয়েরা মার খাচ্ছেন না, প্রচুর মারধর খাচ্ছেন, তাদেরকে সাইডলাইন করা হচ্ছে। আমাদের এখানে তো লেখা আছে যে পক্সো ধারায় মামলা হলে ফাঁসি পর্যন্ত হতে পারে যদি এরকম কাউকে করা হয়। তারপরেও তো পক্সো ধারায় রোজ একটা করে কেস রেজিস্টার হচ্ছে। তার মানে কি, এরকম পারভার্টনেসগুলো মানুষের মধ্যে ঢুকেছে, পর্নোগ্রাফিক অ্যাডিকশানগুলো ঢুকেছে, তার জন্যই আমাদের কুলতলির মতো ঘটনা প্রত্যেক দিন খবরের কাগজে দেখতে হচ্ছে। এবার বিষয়টা হচ্ছে এইটাকে সংশোধন করবার জন্য যে জাস্টিসটার জন্য করতে হতো লড়াই, সেটা পলিটিক্যাল জাস্টিস এবং সোশ্যাল জাস্টিস। 10 দফা দাবি নিয়ে চিকিৎসকরা নবান্নে গিয়ে ফাটাফাটি মিটিং করলেন। কার সাথে মিটিং করলেন? মমতা ব্যানার্জি। কই একবারও তো বললেন না যে আপনি স্বাস্থ্য দপ্তর থেকে আপনি রিজাইন করুন, স্বাস্থ্যমন্ত্রী তো উনি, তাহলে ওনার সাথে মিটিং করে আমার লাভটা কী হবে? উনি তো সমাধানটা করবেন না, উনি তো পাওয়ারে থাকবেন। আপনি নারায়ণ স্বরূপ নিগমকে নিয়ে বললেন, আরও কাকে কাকে নিয়ে কী সব বললেন টললেন, তো স্বাস্থ্যমন্ত্রীকে বললেন না কেন যে আপনার
মন্ত্রণালয় ঠিকভাবে অপারেট করছে না। আমার মনে হয় যে প্রপার কোনো চিকিৎসককে নিয়ে এসে এখানে যে জানে সাবজেক্টটা তাকে বসানো হোক, সেটা কেউ বললো না। আচ্ছা, কেউ তো বললো না যে আমি রাজীব কুমারের সাথে মিটিং করব কেন। 2019 সালে তো সেই লোকটাই হচ্ছে ইলেকট্রনিক এভিডেন্স ট্যাম্পার করেছে, এরকম অভিযোগ সিবিআই সুপ্রিম কোর্টে করেছে। আচ্ছা, কেউ তো বললো না এই যে 10 দফা দাবির মধ্যে প্রথম দাবিটা তো অভয়ার বিচার, সেটা কোর্টে হচ্ছে, ভালো কথা। বাকি নেওয়া, ভোট করানো কিছুই হচ্ছে না। না রেফারেল সিস্টেম ঠিক হয়েছে, না পরিকাঠামোর উন্নয়ন হয়েছে, না নতুন রিক্রুটমেন্ট হয়েছে, না কোনো রকম এই যে একটা লবিবাজির যে কাণ্ড কারখানা সেটা বন্ধ হয়েছে। আপনি এক্ষুনি চলে যান 5টা সরকারি হাসপাতালে, চিত্রটা দেখতে পেয়ে যাবেন। মেঝেতে শুয়ে আছে, ব্যবস্থা নেই, এই পাওয়া যায় না, ওই পাওয়া যায় না, এই সমস্ত জিনিস করে ঘোরাচ্ছে, এই হাসপাতালে যান, ওইটাই যান, এই কাণ্ড কারখানাগুলো চলছে। তাহলে কী লাভটা হলো? লাভটা কিছু হলো না। লাভটা হচ্ছে কতগুলো লোকজন আলোয় এলেন, তারা নিজেদের এই অভিককে সরিয়ে অমুককে ঢোকাও, বিরূপাক্ষকে সরিয়ে তাকে ঢোকায়, হলো 4টে কাউন্সিল রিফরমেশন হলো। তারপরে হলোটা কি? আবার কিছুদিন বাদে তারা সরে গিয়ে আবার অন্য কেউ আসবেন, কিন্তু মূল এক্সিকিউশনের জায়গাটায় জিরো। এবং এই কারণেই আস্তে আস্তে রাজনীতিটা, যতদিন রাজনীতি ট্রেন্ড ভিত্তিক রাজনীতি থাকবে, মনে রাখতে হবে ট্রেন্ড খুব টেম্পোরারি। ট্রেন্ড কিছুদিন আছে, 1 মাস 2 মাস 3 মাস, তারপরে কি? তারপরে জামায় যদি করতে হয় তাহলে আমার রিফরমেশন দরকার। সেই রিফরমেশনের জন্য ভিশনারি লিডারশিপ দরকার। ট্রেন্ড দিয়ে রাজনীতি হয় না। সেই জন্যই আজকে এই ব্যর্থতা। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।